আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের ভালো লাগার অনুষ্ঠান টিভি ওয়ানের নিয়মিত সাপ্তাহিক আয়োজন লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি। আমরা এই সপ্তাহ থেকে লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামের একটু নতুন ধরনের আয়োজন করতে চাচ্ছি এবং এই সপ্তাহ থেকে পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমরা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাডভাইজারদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসব। সেই হিসাবে আজকেও আমাদের মাঝে একজন এক্সপার্ট অ্যাডভাইজার আছেন। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় হই। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আপনারা জানেন, অত্যন্ত পরিচিত, আমাদের এই টিভি প্রোগ্রামে অনেকবার ইতিপূর্বে এসেছেন এবং যার হিউম্যান রাইটস এবং হিউম্যানিটেরিয়ান ল, অ্যাসাইলাম এবং 7 ইয়ার্স রুল এই বিষয়ে যার দীর্ঘকালের অভিজ্ঞতা, প্রায় 2 দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। আজকে আমরা আমন্ত্রিত করেছি এরকম একজন আইনজীবী যার নাম জনাব শাহ আলম সরকার, এডওয়ার্ড অ্যান্ড আলম অ্যাসোসিয়েটসের প্রিন্সিপাল জনাব শাহ আলম সরকার। আমরা আমন্ত্রিত অতিথির কাছে যাওয়ার আগে আবার বলে নিচ্ছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে বিষয়ে আলোচনা করব কিংবা এই অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনারা আমাদেরকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্নের যদি কোনো পরামর্শ আমরা দিয়ে থাকি, দয়া করে শুধু এই আলোচনা এবং এই পরামর্শের উপর ভিত্তি করে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমাদের পরামর্শ থাকবে আপনারা সেই বিষয়ে আরও বিস্তারিত জেনে আপনার নিকটস্থ আইনজীবীর সাথে দেখা করে তারপরে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবেন। দর্শক শ্রোতা, আর সময় ক্ষেপণ না করে আসুন পরিচিত হয়ে আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার জনাব শাহ আলম সরকারের সাথে। জনাব শাহ আলম সরকার, অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আজকের যে নতুন আয়োজন, নতুনভাবে টিভি ওয়ান যে আয়োজন শুরু করতে যাচ্ছে, এই নতুন আয়োজনের আজকে আপনি প্রথম অতিথি। ধন্যবাদ জনাব শিবলি সাদেক। আজকে সত্যি সত্যি আমিও অনেকটা আবেগে আপ্লুত বলতে গেলে, যে আবারও আমরা একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে টিভি ওয়ানের লিগ্যাল প্রোগ্রামে। সেখানে আমরা আবার দুজন একসাথে প্রোগ্রাম করতে পারছি এবং আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামের সার্থকতা তখনই হবে যে যারা এই প্রোগ্রাম দেখছে, আমাদের কমিউনিটির অনেকে যারা যদি একটুকু এই প্রোগ্রামের মাধ্যমে তারা উপকৃত হয়, তাহলে আমরা এবং টিভি ওয়ান কর্তৃপক্ষ সবাই এতে তাদের এই যে প্রোগ্রামে আয়োজনের তাদের সফলতা আসলেই বাস্তবে রূপ নেবে। ধন্যবাদ আবারও আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ জনাব সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার উনি অ্যাসাইলাম, হিউম্যানিটেরিয়ান ল, 7 ইয়ার্স রুল, হিউম্যান রাইটস অ্যাপিল ইত্যাদি বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। সুতরাং অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা যদি এই সমস্ত বিষয়ে কোনো পরামর্শ জানার থাকে আপনারা প্রশ্ন করবেন, পাশাপাশি ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য বিষয় আপনারা প্রশ্ন করে থাকতে পারেন। আমরা আলোচনায় ফিরে চলে যাচ্ছি। জনাব সরকার, শুরুতেই যে কথাটা বলেছিলাম আপনার পরিচয় দিয়ে, যে আপনি হিউম্যান রাইটস বিষয়ক, অ্যাসাইলাম বিষয়ক এই বিষয়গুলিতে আপনার ভূমিকা বা অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তো প্রশ্ন থেকে যায় প্রথমেই যে আমাদের কি কোনো নতুন আপডেট আছে কিনা ইমিগ্রেশন সেক্টরে এই বিষয়ক? হ্যাঁ, সচরাচর এই প্রোগ্রামের শুরুটা আমরা এইভাবেই করা হয়, যেটা নতুন কোনো আপডেট নিয়ে। ইয়েস, আমার কাছে একটা অত্যন্ত সুন্দর একটা আপডেট আছে, যেটা জাস্ট 23 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের একটা কেস। এই কেসটা পার্টিকুলারলি আপনি হয়তো জানেন, আগে হোম অফিসের কতগুলি ডিটেনশন সেন্টার ছিল, যেমন হারমানসওয়ার্থ এখনও আছে, ইয়ালউড এবং আরও অনেকগুলো হারমানসওয়ার্থ, তারপরে এখানে আছে পোর্টসমাউথ, ইভেন বিভিন্ন দেশের এলাকায় ইউকের 44টা স্পটে তাদের ডিটেনশন সেন্টার আছে। সেখানে অনেকে অ্যাসাইলাম সিকারে পার্টিকুলারলি যাদেরকে ডিটেন করে হোম অফিস তাদের কেস শেষ হইলে ওদেরকে সরাসরি দেশে পাঠিয়ে দিত। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে কথাটাও বলছি এই কারণে যে সবার বোঝার জন্য। অনেকেই এই কেস, সুপ্রিম কোর্টের যে কেসটা, 3 জন লর্ড জাস্টিস এই কেসটাকে তারা শুনেছেন এবং সেখানে 2 জন কিউসি ছিল হোম অফিসের পক্ষে। তো এই কেসে 23 লর্ড জাস্টিস, আমি 2 জনের নাম বলবো, যে 3য় জন দ্বিমত ছিল, লর্ড জাস্টিস মিস্টার কম অ্যান্ড লর্ড জাস্টিস মিস্টার হ্যান্ডসন। ওনার 2 জন ওই যে ডিটেনশনে থাকা অবস্থা দেশে অ্যাসাইলাম কেসকে তাদেরকে রিফিউজ করতে এবং হেয়ারিংগুলো প্রসিড করা হইতো, এটা ফাস্ট ট্র্যাক প্রসেসে। এই ডিসিশনে 23 সেপ্টেম্বরের ডিসিশনে যে কেসটার আমার নাম হলো পিন ভার্সেস সেক্রেটারি স্টেট। পিনের পুরো নামটা এখানে লিগ্যাল রিজনে বলা যায় না, সে উগান্ডার ন্যাশনাল, তার কেসটা রিফিউজ করেছে, ওইটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল
সেক্রেটারি স্টেট এটা আপ টু সুপ্রিম কোর্টে যাওয়ার পরে। এর আগে আমাকে বলতে হবে এই কেসটা প্রথম হাইকোর্টে জাস্টিস লুইস এই কেসটা প্রথমত ডিসিশন দিয়েছিল যে এই ধরনের কেসে যাদেরকে ডিটেনশনে রেখে কেসগুলো প্রসিড করা হয়েছে এটা আনলফুল। ফলে সুপ্রিম কোর্ট এই আনলফুলটাকে অ্যাকসেপ্ট করছে, পার্টলি কিছু অংশ লর্ড জাস্টিস লুইজের কিছু অংশকে অ্যাকসেপ্ট করে নাই। সেটাও লিগ্যাল রিজনে, সেটা বলতে গেলে আমার মনে অনেক সময় লাগবে। হ্যাঁ, যদি আমরা সময় পেয়ে আমি সেটাকে আলোচনার মধ্যে নিয়ে আসব। তো মেইন প্রিন্সিপাল যেটা হয়েছে যে যারা এই ধরনের অবস্থায় যে ডিটেনশন করেছে, অনেকেরই আমার জানা মতে অনেকে এরকম করা হয়েছে যাদেরকে ফাস্ট ট্র্যাক প্রসেসে কেসটাকে প্রপারলি কনসিডার করা হয় নাই, যেটা এই কেসে আসছে এটা আনলফুল। ফলে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা যে আমাদের কমিউনিটি বা সারা ওয়ার্ল্ড ওয়াইড যে অনেক লোক এখানে রিফিউজি স্ট্যাটাসের জন্য বা ক্লেম করলে ওদেরকে ডিটেনশনে নিয়ে যেত, ফাস্ট ট্র্যাক প্রসেস ওদের অ্যাপ্লিকেশনগুলি কনসিডার করা হইতো। এটা যে হোম অফিস একটা রুল চ্যাপ্টার 5-এর আন্ডারে যে ফাস্ট ট্র্যাক এটাকে বলে ডিএফটি, ডিটেনশন ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল। আমি আপনার আলোচনার সূত্র ধরেই একটা জিনিস জানতে চাচ্ছি যে যখনই কোনো নতুন কোনো জাজমেন্ট আসে কিংবা কোনো পরিবর্তন আসে, আপডেট আসে, তখন প্রশ্ন থেকে যায় যে এই জাতীয় ঘটনা ইতিপূর্বে যেটা ঘটেছে তারা কি করবে। ধরুন এই ক্ষেত্রে ডিটেনশনের যদি কোনো আনলফুল ডিটেনশন ইতিপূর্বে হয়ে থাকে, তাহলে ওই আনলফুল ডিটেনশন যেটা এই জাজমেন্টের আগে হয়েছে সেখানে কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বা ওই ইতিপূর্বে ঘটে যাওয়া কোনো জাজমেন্টকে কি এখন আনলফুল বলে কোর্টে নেওয়া যাবে? অফকোর্স, কারণ যেহেতু এটা অনেক দিন পরে এই ফাস্ট ট্র্যাক এটাকে হাইকোর্ট একটা ডিটেনশনকেও কিন্তু এই যে ফাস্ট ট্র্যাক প্রসেসকে এটাকে হোম অফিস আনলফুল এর আগের ডিসিশন নিয়েছে হাইকোর্টে যে জাস্টিস লুইস। কিন্তু তারপরেও সেটা তখন ওই পর্যায়ে যায়নি, এটা নিয়ে অনেক ধরনের হোম অফিস, তবে ফাস্ট ট্র্যাক প্রসেসটাকে তখন ওর পরে ডিটেনশনের কেসগুলো অনেকটা প্রসিড করতো না, যেটা আমার অভিজ্ঞতা। কিন্তু তারপরও যারা এই ফাস্ট ট্র্যাক প্রসেসের কারণে যারা ভিকটিম বা রিমুভ করা হয়েছে, তারা যদি এই কেসের যে প্রিন্সিপালটা, এটা প্রায় 91 প্যারাগ্রাফের অনেক বিগেস্ট ডিসিশন, সেই প্রোগ্রামে অনেকে যারা এটাকে এই কেসের কারণে তাদের ক্লেম থাকলে তারা এটা স্টেবল, এটা কখনো এই ক্ষেত্রে প্রক্রিয়াটা কি? ধরুন কেউ একজন এখনো ডিটেনশনে আছেন কিংবা কাউকে ডিপোর্ট করা হয়েছে ডিটেনশনের পরপর, তো যদি কেউ আউট কান্ট্রি থাকে কিংবা ইন কান্ট্রি থাকে, এই ক্ষেত্রে প্রক্রিয়া কি? তারা কিভাবে এই যে নতুন জাজমেন্ট, এইটার যে জাজমেন্টের কারণে যে ফলাফলটা আসলে এটা কিভাবে নিতে পারে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন করছেন। এটা হলো যে অনেকেই এরকম ভিকটিম হয়েছে, তারা দেশের বাইরে রিমুভ করা হয়েছে হোম অফিসে, ডেফিনেটলি আমি মনে করি অনেকের হয়তো আত্মীয় স্বজন এখানে ফ্রেন্ড বন্ধু কেউ থাকতে পারে, তারা যদি মেসেজটা পায়। এবং আমার জানা মতে যে আজকের এই প্রোগ্রাম হয়তো এটা লাইভ বা ফেসবুকে অনেকেই প্রোগ্রামটা দেখছেন, তারা যদি দেখে যে তার কেস ডিসমিস করছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের ডিসিশনটাই ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি এখানে আজকাল ইউকে তো অনেক লয়ার, অনলাইনে অনেক লয়ারের হেল্প নিতে পারে যে আমার এই অবস্থা, ওই তার জাজমেন্টটা দেখা হলে ওই সময়ের ওই পিরিয়ডের যে আছে না, এবং হোম অফিসের কাছে যে কোনো লয়ার রিপ্রেজেন্ট করলে দেখতে পারবে বিকজ অফ দিস জাজমেন্ট এটাও দেখা যাচ্ছে যদি এটা ওই আনলফুলের অবস্থায় পড়ে যায়, তাহলে তো তার রেমেডি অবশ্যই সেক্রেটারি স্টেট উইল এগ্রি তাকে এখানে ব্রিং হিম ব্যাক or her back to the UK. এখানে কি কোনো সময়ের কোনো লিমিটেশন আছে যে না এটা অনেক আগে হইছে? না, সেটা শুধু রিসেন্ট যারা তারা এটা করতে পারবে, বিকজ এর কেসটা ভেরি রিসেন্ট 23rd। আমি মনে করি সেক্রেটারি স্টেট যখনই এটা ক্লেম হবে, সেক্রেটারি স্টেট অবশ্যই, লাইক আপনি হয়তো জানেন যে উইন্ডরাইস কত বছর পরে 1988 এর পরে এখন সেটা আবার লাইট দেখতেছে। আমি যদিও উইন্ডরাইট এটা আমার আলোচনার বিষয় না, তবু বলছি সেটাকে কত বছর পরে এখন আবার তাদেরকে সারা ওয়ার্ল্ডে কে কোথায় আছে তাদেরকে খুঁজছে এই হোম অফিস। ফলে তাদের এটা তো বেশি দিনের কথা না, জাস্ট এটা তো 2014-এর এই কেসটা ছিল 2014-এর ডিসিশন ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল, তাহলে বেশি দিন হয়নি। এটার এফেক্ট যারা এইটার এফেক্টেড হয়েছে, ভিকটিম হয়েছে, তাদের ক্লেম মাত্র শুরু হলো। সুতরাং এটা চলবে, যারাই তার ক্লেমটা এস্টাবলিশ করতে পারে অবশ্যই। ধন্যবাদ জনাব সরকার। আশা করি দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন তারা যদি এই বিষয়টি শুনে থাকেন, বুঝে থাকেন যে ডিটেনশনের ক্ষেত্রে যে নতুন জাজমেন্টে এসেছে 24 সেপ্টেম্বর 2020, 23 সেপ্টেম্বর 2020, এর মাধ্যমে ইতিপূর্বে ঘটে যাওয়া কোনো আনলফুল ডিটেনশন কিংবা রিমুভাল
এটার ক্ষেত্রে এর প্রতিকার নেওয়া যেতে পারে। সুতরাং আপনারা যারা শুনছেন বা দেখেছেন, দয়া করে আপনারা আপনাদের নিকটস্থ আইনজীবীর সাথে দেখা করে এই বিষয়ে কথা বলতে পারেন। জনাব সরকার, আমরা জানি যে আপনি অ্যাসাইলাম, বিশেষ করে অ্যাসাইলাম, ডিটেনশন, হিউম্যানিটেরিয়ান, এই ক্ষেত্রে আপনি খুবই অভিজ্ঞ। আমরা অ্যাসাইলাম নিয়ে অনেক কথা বলি, বিষয়টাকে অনেক খুব মনে হয় যেন খুব সহজ বা মনে হয় যেন খুবই বহুল প্রচলিত একটা বিষয়, কিন্তু তারপরেও খুবই সিলি কিছু মিস্টেক যারা অ্যাপ্লিক্যান্ট তারা করে থাকেন কিংবা এটা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা আবার এই বিষয়টা নিয়ে একটু জানবো আপনার কাছ থেকে যে অ্যাসাইলামের থ্রেশহোল্ডগুলো কি, যে কি এবার একটা অ্যাসাইলামকে সাকসেসফুল করতে গেলে কিংবা একটা অ্যাসাইলামকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য কোন বিষয়গুলোকে প্রথমে সর্বাগ্রে চিন্তা করা দরকার একজন অ্যাপ্লিক্যান্টের? ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। বিশেষ করে যে আপনার কথার মধ্যে আসলে আমরা অনেকেই যেটা আমরা প্র্যাকটিসও পাচ্ছি, যে কোনো রকম একটা প্রিপারেশন ছাড়াই হুট করে অ্যাসাইলাম ক্লেম করে বসলো, তার কোনো প্রিপারেশন জানেন, এটার কতগুলোর যে শর্ত, যে থ্রেশগুলো আছে সেগুলোকে কোনো একটার তার নলেজ নেই, ফলে একটা ভালো ক্লেমও তার কারণে এটা ফেল হয়ে যায়। তো অফকোর্স এটার পাঁচটা প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে কেউ অ্যাসাইলামের পর্যায়ে পড়ে না, এর পাঁচটা শর্ত আছে। ওই ফার্স্ট কন্ডিশন হলো সে কি ওই পাঁচটা যে কন্ডিশন আছে তার একটাতে পড়ে কিনা। যদি না পড়ে, হোম অফিস ইনস্ট্যান্টলি কেসটা রিফিউজ করে দিয়ে বলে তোমার এটা কনভেনশনের পড়ে না। ফার্স্ট অফ অল অ্যাসাইলামটা আসতে হবে, আমি যদি যাই কনভেনশন, এটা হইতে হবে 1951-এর কনভেনশন, দ্যাট ইজ দি লিগাল সাইড অফ দি ক্লেম। দেন আসে কারা করতে পারবে, এটার পাঁচটা শর্ত। ফার্স্ট অফ অল অ্যাসাইলাম করার ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে সে বলতে পারে এটা রেস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, তারপরে পলিটিক্যাল ডিফারেন্স, অ্যান্ড একটা আছে পার্টিকুলার গ্রুপ, এটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। সেটা একটু অন্যরকম। আমি যদি এটা পার্টিকুলার সোশ্যাল গ্রুপটাকে আমি একটু বলেই দিচ্ছি আলোচনার মধ্যে, এটা হলে যে যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, এটার একটা পাকিস্তানি একটা কেসের এটা একটা কেস ল আছে। অন্যান্য দেশে, আমাদের বাংলাদেশে মনে হয় নিয়ারলি ওই থ্রেশহোল্ডের মধ্যে চলে যাচ্ছে। আমাদের বাংলাদেশে আগে এটা আমরা প্র্যাকটিসে ওরা মানতো না, তবে আমরা বলতো বাংলাদেশ তো ইস্ট পাকিস্তান একটা অংশ, সুতরাং মাঝে মাঝে যাদের ওইটাকে আপহুল করতো, বাংলাদেশকেও পার্টিকুলার সোশ্যাল গ্রুপে নিয়েছে। ফলে যে এই যে পাঁচটা গ্রুপের মধ্যে কেউ যদি পড়ে না, সে অ্যাসাইলাম ক্লেম করলে এটা আমরা যেটা আরেক ভাষায় বলতে পারি নাল অ্যান্ড ভয়েড অ্যাব ইনিশিও। আচ্ছা না, এটা কোনো ক্লেমই হলো না। স্টেটে হোম অফিসে উইদাউট এনি এক্সপ্লেনেশন এটাকে রিফিউজ করে বলে ইউর কেস কনভেনশন মিট করছে না, থ্রেশহোল্ডগুলোকে মিট করতেছে না। ফলে যে কেউ অ্যাসাইলাম চাওয়ার ক্ষেত্রে আমি এই প্রোগ্রামের মধ্যে আমি বলবো অনেকের এই সমস্যা থাকতে পারে। প্লিজ আপনারা দয়া করে নিজে হুট করে কোনো একটা ডিসিশন না নিয়ে একজন লয়ারের সাথে বুঝে যে আপনার ক্লেমটা দেখেন সেটাকে ওই পাঁচটা থ্রেশহোল্ডের প্রিন্সিপালের মধ্যে পড়ে কিনা, সেটা জেনে যেন কেউ অ্যাসাইলাম। ধন্যবাদ জনাব সরকার। আপনি যে থ্রেশহোল্ডগুলোর কথা বললেন, পাঁচটি থ্রেশহোল্ডের কথা, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমরা প্রথম বিরতির পর্যায়ে চলে আসছি। বিরতির পরে আমি আরও কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন টিভি ওয়ানের নিয়মিত সাপ্তাহিক আয়োজন লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি। আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার আগে আমরা একটা কল নিয়ে আমরা বিরতিতে যাব। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, আমরা ইয়েতে ছিলাম, ওই যে 2.5 ইয়ার্স আমাদের ভিসা আর কি, 10 ইয়ার উঠছে। জি। তো আমি আর আমার হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা দুজন কাজ করি আর কি একটা এজেন্সির সাথে। আমরা বললাম যে আমাদের 0 আওয়ার কন্ট্রাক্ট আর কি। জি। তো এখন আমার যে আওয়ারটা কমে গেছে আর কি, আর আমার ওয়াইফের যে ডে সেন্টারটা অফ হয়ে গেছে আর কি, ওনার এখন আওয়ার একদমই নাই। আমার 2টা বাচ্চা আছে, আমাদের সবার কার্ডের পিছনেই লেখা আর কি নো পাবলিক ফান্ড। এখন আমরা কি এই নো পাবলিক ফান্ড উঠানোর জন্য কি হোম অফিসে কোনো ধরনের অ্যাপ্লাই করতে পারবো কি, বা কি ধরনের কি করতে হবে আর কি, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ কলার। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। আমরা আশা করি আমাদের আমন্ত্রিত অ্যাডভাইজার উনিও উনি বুঝতে পেরেছেন। আমরা বিরতির পর আপনার প্রশ্নের পরামর্শ পেয়ে থাকবেন। বিরতির পর আপনি আমাদের সাথে যুক্ত হবেন। ধন্যবাদ দর্শক শ্রোতা। আমরা প্রথম বিরতির পর্যায়ে চলে আসছি। বিরতির পর আবার আমরা কথা বলবো আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার জনাব
জনাব শাহ আলম সরকার, প্রিন্সিপাল এডওয়ার্ড অ্যান্ড আলম অ্যাসোসিয়েটস, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন টিভি ওয়ানের নিয়মিত সাপ্তাহিক আয়োজন লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি। আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার এডওয়ার্ড অ্যান্ড আলম অ্যাসোসিয়েটসের প্রিন্সিপাল জনাব শাহ আলম সরকার। আমরা কথা বলছিলাম অ্যাসাইলাম নিয়ে, আমরা ডিটেনশনের যে নতুন আপডেট সেটা নিয়ে কথা বলছিলাম, এবং বিরতির পর্বে আমাদের একজন কলার একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিল এরকম যে ওনার নো রিকোর্স টু পাবলিক ফান্ড পাসপোর্টে দেয়া আছে এবং উনি 10 ইয়ার্স রুটে আছেন, এবং এই মুহূর্তে ওনার এবং ওনার ওয়াইফের যে কাজ, সে কাজে একটু ঝামেলা চলছে। এখন ওনারা কি এই নো রিকোর্স টু পাবলিক ফান্ড এটাকে তুলতে পারেন কিনা, এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন কিনা? জনাব সরকার, আপনিও নিশ্চয়ই প্রশ্নটা পেয়েছেন বিরতির পূর্বে, কলার যেটা বলেছিলেন। তো আমরা জানি যে প্যান্ডেমিক যখন শুরু হলো মার্চ মাস থেকে, তখন অনেক বিষয়ই অনেক শিথিলতা আসছে, এবং আপনিও বোধহয় এর আগের প্রোগ্রামে একাধিকবার বলেছেন যে এইরকম যাদের নো রিকোর্স টু পাবলিক ফান্ড আছে তাদের ক্ষেত্রে বোধহয় হোম অফিস বা সরকার একটু শিথিল বা একটু লেনিয়েন্ট আচরণ করছে। তো এই ক্ষেত্রে আমাদের কলারকে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি ধন্যবাদ কলারকে উনি প্রশ্ন করার জন্য। ওনাকে আমি এটাই বলছি যে এই কেসটার উপরে এর আগের বারেও আমি প্রোগ্রামে বলছিলাম যে এই কেসটা 7th of May-তে হাইকোর্টে একটা ডিসিশন হয়েছিল। এই ডিসিশনটা পার্টিকুলার একটা উইমেন এবং চিলড্রেনের ব্যাপারে। হোম অফিস এটাকে ডিফেন্সও করছে, কিন্তু রয়্যাল কোর্ট অফ জাস্টিস সেটা তার মহিলার পক্ষেই ডিসিশন নিয়েছেন যে এটা হবে তাকে যদি এই 10 ইয়ার্স রুটে যেটা পাবলিক তাকে রেস্ট্রিকশন করা হয়েছিল, এটা রেস্ট্রিক্টেড ছিল। ফলে যে এই জাজমেন্ট দিয়েছে যে যদি হোম অফিস এই রেস্ট্রিকশনটা উইথড্র না করে তাহলে সেই পরিবার বাচ্চা সহ তার একটা ডেস্টিটিউট সিচুয়েশনে পড়বে। ফলে এই কেসের আলোকে আমি যে কলারকে বলবো উনি এটা অ্যাপ্লিকেট ওই কেসই তো ফ্রেশ হোল্ডে তো ওনাকে লিভটা ওনার যেটাকে রেস্ট্রিকশন আছে এটা হোম অফিস অ্যাপ্লিকেশন করলে ওনার যে সার্কামস্টেন্স, আমি মনে করি না হোম অফিস এটাকে কোনো অবস্থায় রিফিউজ করবে। উনি দরখাস্ত করলেই আমি মনে করি এটা কলার যেহেতু আমাদের সাথে নেই, আমি কলারের পক্ষে আমি বলছি যে উনি যদি অ্যাপ্লিকেশন করতে চান, অনেক সময় অনেক অ্যাপ্লিকেন্ট থাকেন যারা যে কোনো কারণেই হোক উনি হয়তো বা কোনো লয়ারের কাছে যেতে পারছেন না, সেটা অনেক কারণ থাকতে পারে, উনি নিজেই হয়তো বা চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে এই জাতীয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে টু রিমুভ দিস কন্ডিশন উনি কি করতে পারেন, কোন প্রক্রিয়ায়? ওনার এটার জন্য একটা সেপারেট অ্যাপ্লিকেশন করতে হয়। এটার অ্যাপ্লিকেশনটাই হলো যে হোম অফিসে একটা এবং আলাদা একটা ডিপার্টমেন্ট এই কেসগুলো কনসিডার করে। নর্মাল জেনারেল যেমন আমরা অ্যাপ্লিকেশন করি ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, তারই একটা অংশ শেফিল্ডই কাজটা করে, কিন্তু এটা একটা ডিফারেন্ট গভর্নমেন্ট একটা সেকশনে করে দিচ্ছে যাদের এই ধরনের অবস্থা, যাদেরকে ওনার কার্ডে লেখা আছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। যেটা করে উনি দরখাস্ত করলে ওনার সার্কামস্টেন্সটা শুধু হোম অফিসকে বলতে হয় একটা চিঠির মাধ্যমে, এবং হোম অফিসে সার্কামস্টেন্সটাকে বোঝানোর জন্য যে উনি যদি একটা ইনকাম এর যে একটা মানে এটা বলে আমরা যে রুটিন এক্সপেন্ডিচার যেটা হয় ডেইলি কস্ট, আয়ের ব্যয়ের মধ্যে একটা যে আমি অত টাকা রেন্ট দিতে হয় বা আমার ডেইলি কস্ট মেনটেন্যান্স আছে না, ফুড বাইং ফুড ক্লথ এক্সেট্রা করার পরে উনি কত, এখন তো ওনার ইনকামই নেই যেটা আমরা শুনলাম। ফলে এইটুক দেখিয়ে দিলে উনি নিজে যদি পারে দরখাস্ত করলে হোম অফিস এটাকে অ্যাপ্রুভ করবে। আমার জানা মতে এখনও আমরা তো এগুলো করে যাচ্ছে, একটা কেস হোম অফিসে মানে রিফিউজ করেন, এই সবগুলাকে আফহোল্ড করছে। এটা যে আমাদের যে পিটিশনটাকে আফহোল্ড করছে, প্রত্যেকেই রেস্ট্রিকশনটা উল্টো করে দিয়ে দিচ্ছে। এখন তারা নর্মাল আদার যারা ব্রিটিশ সিটিজেন বা যারা ইন্ডিপেন্ডেন্ট লিভের একই ক্যাটাগরির সুযোগ সুবিধা সবাই পাচ্ছে। আমি মনে করি যে কলার আসছে উনিও পাবেন। উনি আর দেরি না করে তাড়াতাড়ি এটা দরখাস্ত করা ওনার জন্য ধন্যবাদ জনাব সরকার। আশা করি যিনি কল করেছিলেন বা অন্যান্য দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন, যদি আপনার পাসপোর্টে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড লেখা থাকে, আপনি যে ক্যাটাগরিতেই থাকুন না কেন, আর যদি আপনি আসলেই কোনো ফাইন্যান্সিয়াল রেস্ট্রেইন বা কনস্ট্রেইনের মধ্যে থাকেন, আপনার যদি আর্থিক কোনো সমস্যা থেকে থাকে কিংবা আপনার কাজের যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি হোম অফিসে আপনার অবস্থান বিবরণ সব কিছু উল্লেখ করে, বিশেষ করে আপনার আয় কত এবং আয়ের বিপরীতে
আপনার খরচ কত, সেটা যদি এরকম হয় যে এটা অনেক সময় মাইনাস কিংবা একদমই খুবই কম হাতে থাকে, যেটা আপনার অন্যান্য যে জরুরি প্রয়োজন সেই জরুরি প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট নয়, তাহলে আপনি হোম অফিসে অ্যাপ্লিকেশন করলে আপনি আপনার কোনো অ্যাপ্লিকেশন আপনি একটা লিখিতভাবে যদি আপনার অবস্থার বিবরণ দেন, তাহলে হোম অফিস এই পর্যন্ত যতগুলো কেস দেখা গেছে, আমাদের অ্যাডভাইজার সাহেব যেটা বললেন ওনার অভিজ্ঞতায়, যে হোম অফিস এগুলোকে অ্যাপ্রুভ করতেছেন। জনাব সরকার, আমরা আরও একজন কলার কাছে চলে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন একটা কথা জানতাম স্যার আপনার। জি বলুন। এই যদি একজন মানুষ ব্রিটিশ সিটিজেন থাকেন, তাহলে তাই যদি দুনিয়ার যে কোনো জায়গায় যান, তো এই দেশে আসতে কোনো অসুবিধা হবে না মানুষের যদি কোনো কিছু করে? একজন ব্রিটিশ সিটিজেন অন্য কোনো দেশে যেতে পারবেন কিনা, আবার ফিরে আসতে পারবেন কিনা, এটাই জানতে চাচ্ছেন? এই মানুষের যদি কোনো কিছু দুশ্মনী করে, একজন নাগরিক ব্রিটিশ সিটিজেন, যদি ধরুন আপনি ব্রিটিশ সিটিজেন, আপনি তো যে কোনো কাজই আপনি আপনার কান্ট্রি অফ অরিজিনে যেতে পারেন, কিংবা আপনি বেড়াতে যেতে পারেন, আপনি আবার ফেরত আসবেন, এখানে তো কোনো এই যাতায়াতে ইন অ্যান্ড আউটে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি আপনি বলে থাকেন যে উনি একজন ব্রিটিশ সিটিজেন এবং ওনার পাসপোর্ট আছে, শুধু পাসপোর্ট না বা ব্রিটিশ সিটিজেন না, ওনার যদি ইনডেফিনিট লিভ টু রিমেইনও থেকে থাকে, কিংবা অন্য কোনোভাবে যদি উনি অন্য কোনো রুটেও থেকে থাকেন, 5 বছরের রুটে বা 10 ইয়ার্স রুটে, তাহলেও কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি আপনার কোনো বিশেষ কোনো স্পেসিফিক রিজন থাকে, আপনার যদি সমস্যা না হয়, আপনি সেটা বলতে পারেন। তবে লাইভ উনি যদি এটা করতে আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি। তারপর আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে উনি বলছেন যে একজন সিটিজেনের কি আসতে যেতে কোনো সমস্যা হতে পারে কিনা। ইন প্রিন্সিপাল এটা অলরেডি আপনি বলে দিচ্ছেন কোনো সমস্যার, শুধু ব্রিটিশ সিটিজেন না কেন, যে যারা বললেন যে ইনডিফিনিট লিভ আছে বা আদার যেটা 10 ইয়ার্স রুট 5 ইয়ার্স রুট, কোনো সমস্যা নাই। বাট এখন ব্রিটিশ সিটিজেন হোক আর যেই হোক না কেন, সে যদি যে কোনো দেশে যাওয়ার পরে ওখানে যদি ক্রিমিনাল অফেন্স করে, তাহলে ওই দেশের আইন অনুযায়ী ওনার যে কোনো যদি সাজা হয়, যে কোনো থাকে, সেটার জন্য তাকে হয়তো তারা পানিশমেন্ট দিতে পারে, অ্যারেস্ট করতে পারে, কিন্তু তার সিটিজেনশিপের রাইটকে কেউ ডিপ্রাইভ করতে পারবে না। সেটা যদি এমন কোনো অফেন্স করে যেটা ওই দেশে পানিশেবল অফেন্স, সেটা ওই দেশে তার যদি জেলে যেত সে জেলেও যাবে, সেটা খারাপ, কিন্তু যখন উনি ফ্রি হয়ে যাবে উনি ফেরত আসতে পারবে। ওনার রাইটটাকে সহজে কেউ উইথড্র করতে পারবে না বা ডিপ্রাইভ করার কোনো সুযোগ নাই। একমাত্র যদি ওনার সিটিজেনশিপ, সেটা যদি আলোচনার কথা না, তবে আমি যদি একটু বাড়িয়ে বলি, কেউ যদি সিটিজেনশিপ অবটেন করতে যদি কোনো নেয়, তাহলে এটা হলে এই দেশের গভর্নমেন্ট এটাকে বাতিল করতে পারে, কিন্তু কারো কথায় কেউ কোনো রকমের ষড়যন্ত্র করে, কনস্পিরেসি যেটা আমরা বলি করে, তার এই রাইটকে কেউ উইথড্র করতে পারবে না। আমি জনাব সরকার, আমরা প্রথম পর্যায়ে যে বিষয়ে কথা বলছিলাম সেই বিষয়ে একটা সম্পূরক প্রশ্ন আমি করতে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা আরো একজন কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। I have a question. I speak English. I'm married man. I applied a divorce, but court not give the certificate at the moment because it's a COVID, so it's a little bit late. So if before the divorce and if I apply if I do with someone Islamic nikah, registered Islamic nikah, so this is against the law or not against the law? Just only question is this. First of all, if the final decree hasn't taken place, your divorce which is pending, it should be set aside first, then you can go for the second one. But if you talk about Islamic law, then yes. But if you talk about the law of the land, then I would say you should wait for the final decree. And if it takes long, then you can give a notice to the court that you are ready to go for the second marriage, and it should be in a speedy way, or you must give us permission to get married. But the answer will be, or the suggestion will be, to wait for the final decree. What do you think? Yeah, it's already almost covered. That what he should do, he should wait, because present time, since I would say since 2000, the March, we lost number of case
we lodge appeal, we haven't received one single case notice of hearing because of pandemic. Everything is closed. Court is completely, because judges are there also human being. They are not at the court. Because of that, this whole process is delaying. He is waiting, but already you have covered. Of course, he should, yes, according to our faith, if he divorced his wife according to our Sharia law, relationship is completely cut off. But living in this country is civil decision. He should wait for the decree absolute. That in this country, they also, the court will make it three, like our Islamic law, three different way of the decree absolute comes. That will come. Because of this pandemic, he's waiting. So it's lot. better to wait. He It's should not wait only it, better, it's but the by yeah, law he should by. he should wait. He should wait it. But at the moment, if he has a solicitor can write email a letter. But some cases I know is urgent case. If solicitor write a letter, but this matter is urgent, virtual case, there are some cases going on virtually, but court decide whose case should be put in priority basis. That is the alternative. I think the caller has got the answer. আমরা আরো একজন কলার কাছে ফিরে যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। জি ভাই, আমি মানে এই নভেম্বরে, মানে 2020 নভেম্বরে, মানে আমার 2 বছর হবে, আমার কোনো এখনো ইন্টারভিউ হয় নাই, জাস্ট স্ক্রিনিং টেস্ট হয়েছে, মানে এসএলএম এ। তো আমি যদি ওয়ার্কের রাইটের জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কি আমার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো, না শুধু আমারটা করতে পারবো? আর আরেকটা প্রশ্ন হলো যে ওই যে আমি যে একটা লেটার লিখবো, সেটা কি আমি, আমার কাছে দুইটা অ্যাড্রেস আছে, যে আমার যে যতগুলো কাগজ তারা আমাকে দিচ্ছে এই পর্যন্ত, মানে একটা আছে লোনার হাউস সেকেন্ড ফ্লোর, আর একটা আছে লোনার হাউস 4th ফ্লোর। আমি কোন অ্যাড্রেসে চিঠিটা লিখবো? ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার কি কোনো ছেলে মেয়ে আছে কি? জি, আমার একটা বেবি আছে। আপনার বেবি আছে, এবং আপনার ওয়াইফ কতদিন হয়েছে আসছে এখানে? হ্যাঁ, 10 বছর। 10 আর বছর। আমার হলো 11 বছর। আচ্ছা, আপনার ওয়াইফের পাসপোর্টে কোনো রকম কোনো আছে? উনি কি কোনো পাসপোর্ট পাইছে, বা ওনার কোনো রকম কিছু আছে ওনার, নাকি উনি রেগুলার না ইরেগুলার? আমার ডিপেন্ডেন্ট। উনি আপনার ডিপেন্ডেন্ট। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি জনাব সরকার। হ্যাঁ, ফার্স্ট অফ অল ওনার কোশ্চেনে যে ওনার যদি 2 ইয়ার্স এটা পেন্ডিং আছে, যে এটা ডেফিনেটলি 12 মান্থ ল হইলে 12 মান্থ যদি পেন্ডিং থাকে, ইউজুয়ালি আমি আমার অভিজ্ঞতাতে বলতে যতগুলো কেস 12 মান্থ কমপ্লিট করছে, অলমোস্ট অল অফ দেম গট দ্য পারমিশন টু ওয়ার্ক। এবং ওনার তো নিয়ারলি 2 ইয়ার্স। আমি জানি না উনি কেন এখনও, ওনার অবশ্যই অ্যাসাইলাম কেস যখন উনি ক্লেম করছে, আমি মনে করি ওনার কোনো লয়ার আছে। সুতরাং এটা উনি অলরেডি অনেক সময় মিস করে ফেলছেন। এখন একটা ব্যাড টাইম, এই যে এখন কোনো চিঠি লেখলে চিঠিগুলি কেউ দেখে না, হোম অফিসে যদি চিঠি লেখে। আমি যদি কলার জিজ্ঞেস করি, কারণ উনি প্রথমত উনি অ্যাপ্লিক্যান্ট, ওনার ডিপেন্ডেন্ট আছে। এখন যদি উনি এরকম চান যে যেহেতু 2 বছর হয়ে গেছে, আপনার তথ্য অনুযায়ী 1 বছর পরেই উনি অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে কি ওনারা দুজনই ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন? ওইটা কেন, হোম অফিসের ল যে ডিপেন্ডেন্ট, তারা ডিপেন্ড তো ওনার উপরে থাকছে। উনি ওয়ার্ক পারমিট পেয়ে গেলে ডিপেন্ডেন্টটা, এটা এই পর্যন্ত আমি একটা কেসে ডিপেন্ডেন্ট হাজব্যান্ড ওয়াইফ দুজনকে পেয়েছি, কিন্তু এটা ইমিগ্রেশনের ব্যাপারে এটা তেমন কোনো আইন অনুযায়ী এটাকে বলা যাবে না। তবে উনি পাবেন এই ব্যাপারে খুব করে বলা যায়, এটা ডিপেন্ড করে সেক্রেটারি স্টেটের ডিসক্রিপশনের উপর। জি ধন্যবাদ। আমাদের অনেকগুলো কল লাইনে আছে, আমরা আরেক কলার ফিরে যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? হ্যালো। জি হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতাম ভাই আপনার। জি বলুন। ফার্মুলি জানতাম ভাই। হ্যালো। জি বলুন, শুনতে পাচ্ছি। আমার লোকে ডিফারেন্ট কেস বুঝছেন যে কথা, আমি যে লোকে ইমিগ্রেশন ব্যাপারে না, আমার লোক ডিফারেন্ট কেস আপনার। আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, একটা কার অ্যাক্সিডেন্ট। জি। ওর সলিসিটর গেছে কেসে হ্যান্ডলিং করে রানিং করে কেস। ওর আমার সলিসিটরে চায় যে যেভাবে আমার লগে কাগজপত্র যোগাযোগ করে চাই, তোমার এটা কেস অন্যভাবে যোগ্য তার স্বার্থ আগে ফলো করে। এই বিষয়ে আমি কিতা কথা
এটা ডিফারেন্ট, এটা কারেকশন, এটা প্রথমত দর্শক আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। আর এখানে আপনার বিষয়টা অনেকটা মোটর অফেন্সের সাথে সম্পৃক্ত, প্লাস আপনি আপনার সলিসিটর বা আপনার যে আইনজীবী যিনি আছেন তার সাথে হয়তো বা আরও একটু বোঝাপড়ার বিষয় এখানে জড়িত। তো এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে আপনি আপনার আইনজীবীর সাথে আবার নতুন করে বসে আপনি কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন, আপনি আপনার অবস্থানটা ওনাকে বলেন। আর সবসময় আপনি এটা জেনে রাখা দরকার আপনার যে আপনি যদি কোনো কারণে মনে করেন যে আপনি যার সাথে আছেন, যিনি আপনার মামলাটা ডিল করতেছেন, আপনি যদি তার প্রতি সন্তুষ্ট না হন, কিংবা যে কোনো কারণেই হোক, আপনি যে কোনো অবস্থাতেই আপনি অন্য কোনো আইনজীবীর সাথে আপনি আপনার মামলাটা ট্রান্সফার করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের আজকের পরামর্শ হবে যে দয়া করে আপনি আপনার আইনজীবীর সাথে আবার নতুন করে বসেন, বিষয়টাকে বিস্তারিত বলেন। আর যদি আপনার ইচ্ছা হয় বা আপনি যদি না চান, তাহলে আপনি অন্য কোনো আইনজীবীর সাথে আপনি আপনার মামলাটা নিয়ে যেতে পারেন। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা আরো একজন কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, শুনতে পাচ্ছি। ভাই আমি এই দেশে আসছি ইউরোপ থেকে 6 বছর পিআর পাইছি এবং সেটেলমেন্ট করছি। আমি চাচ্ছি যে আমার বাচ্চারা এবং হাজব্যান্ড ওয়াইফ আমাদের সবাই ইউরোপিয়ান পাসপোর্ট। আমি চাচ্ছি যে আমার বড় বাচ্চাটার বয়স 18 বছর ডিসেম্বরে হবে। এখন আমি চাচ্ছি যে ওনার জন্য মানে বড় বাচ্চাটার জন্য ব্রিটিশ রেজিস্ট্রেশনের জন্য যেটা ন্যাশনালাইজেশনের জন্য মানে অ্যাপ্লাই করতে, এটা কি পারবো আমি? যে 18 বছরের যে আপনার যে ছেলে বা মেয়ে, তার তো ইউরোপিয়ান পাসপোর্ট আছে, যে দেশেরই হোক। জি 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 জি, এবং উনি তো এখন এই দেশেই আছেন। জি 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 জি। আচ্ছা, ঠিক আছে। এখানে 6 বছর। আপনি যখন 6 বছর যাব, তার মানে আপনার সাথেই উনি আছেন। এই 6 বছরের মধ্যে কি কোনো রকম অ্যাপ্লিকেশন করেন নাই ওনার জন্য? না, এটা কোনো অ্যাপ্লিকেশন করি নাই, কারণ ওনার তো ইউরোপিয়ান পাসপোর্ট আছে। উনি কি কোনো এডুকেশন বা কোনো জব এর মধ্যে আছেন? না, উনি তো লেখাপড়া করতেছে এখনো। সেটাই, এই দেশে লেখাপড়া করছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। জনাব সরকার। হ্যাঁ, যেহেতু ওনার বাচ্চার যেটা বলা 18, তার যদি ইউরোপিয়ান পাসপোর্ট থাকে, ন্যাশনালিটি পাসপোর্ট থাকে, তাহলে সে এখানে সে ব্রিটিশ পাসপোর্ট এটাকে কনভার্ট, সেটা রেখেও এটা করা, ওইটা তার থাকবে এবং সে ব্রিটিশ পাসপোর্টও করতে পারে, আগেরটা রেখেও করতে পারবে সেটা করতে। এবং ওনারা যেহেতু সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, তার পাসপোর্ট আছে, আর না হয় যদি ওনাদের পাসপোর্ট না থাকতো তাহলে সেটা ওনার আগে পাসপোর্ট নিয়ে নিতে হতো, ফলে তার এটা করা। অর্থাৎ 18 বছর যেহেতু এখানে একটা বয়সের একটা ব্যাপার আছে, ওনার যে অন্যান্য যারা সিবলিংস আছে, যারা বা অন্যান্য ডিপেন্ডেন্ট যারা আছে, তারাও অ্যাপ্লাই করতে পারে যদি তাদের পাসপোর্ট থাকে। ইয়েস, আমরা ইভেন ছোট বাচ্চাকেও আমি করিয়ে দিছি, ছোট বাচ্চারাও করে পাচ্ছে। বাবা আমার এখন ডিসেম্বরের আগে করাই উত্তম। হ্যাঁ, ডিসেম্বর আগে করে। তখন বলা যায় না, এই দেশে ইমিগ্রেশন এত দ্রুত পরিবর্তন হচ্ছে, এটাকে ওভারনাইট, এটা কি বলবো, কখন কি মানুষ যেন অপেক্ষা না করে যে আইনে আছে, আগামী দিন কী হবে এটা বলা যায় না। তারপরে আপনি হয়তো জানেন ইউরোপের সাথে ব্রিটেনের সম্পর্কটা কিন্তু ভালো যাচ্ছে না। ইভেন মামলা মোকদ্দমার থ্রেটও অলরেডি মামলা করিয়ে ফেলছে, সেটাকে এখন সাসপেন্ড রাখা হয়েছে। সেজন্য কোনো কাজ যেটা করা দরকার ইমিডিয়েটলি করে ফেলাটাই ভালো হবে। ধন্যবাদ জনাব সরকার। আমরা শুরুতেই আপনি ডিটেনশন নিয়ে যে কথাটা বলছিলেন, যে আনলফুল ডিটেনশন কোর্ট কর্তৃক এটা আনলফুল ঘোষণা হলো, প্রথমত হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটাকে সাস্টেন করলেন কিছু কিছু বিষয়কে অবজারভেশন দিয়ে। তো প্রশ্ন থেকে যায়, আমি প্রথমে প্রশ্ন করেছিলাম যে যারা অলরেডি রিমুভড হয়ে গেছে তারা তো চলেই গেছেন, কিন্তু অনেকে কিন্তু এই দেশেও থেকে গেছেন, তারা হয়তো বা অন্য কোনো জটিলতার মধ্যে আছে, তাদের কোনো পেন্ডিং আছে, হয়তো বা তাদের এখনো কোনো কিছু সেটেল হয়নি। তো তারা কি ওই সময়টা, যে সময়টা তাকে ডিটেনশন করা হয়েছিল, তিনি যদি মনে করেন যে সেটা আনলফুল ডিটেনশন ছিল, ওইটার আশ্রয় নিতে পারবে এই বর্তমান সময়? অবশ্যই সুন্দর প্রশ্ন। যারা দেশের বাইরে আছে তাদেরও ক্লেম, আমি আগেও বলছি যে তারাও চাইলে এখানে এসে এটা ক্লেম এস্টাবলিশ করতে পারবে। আর এখানে যারা আছে, এরকম হইতে পারে কেউ হয়তো বিয়ে করে সেটেল হয়েছে, কিন্তু তার রেমেডি যেটা বলে, অর্থাৎ হোম অফিস যদি তার প্রতি কোনো অবিচার করে থাকে, ব্রিজ, তাহলে এই জাজমেন্টের কারণে
সেটা রেমিডি ক্লেম করতে পারে। তার অফকোর্স তার রাইট, তো এটা নতুন করে এস্টাবলিশড হলো যে তার প্রতি ওই জিনিসটা তারা, এটা আনলফুল, এটা আমার কথা না, এটা সুপ্রিম কোর্টের ডিসিশন হুইচ ইজ ফাইনাল, এবং হোম অফিসে রিপ্রেজেন্ট করতে দে লস্ট দ্য কেস এগেনস্ট দি পার্টি। সুতরাং তারা এখানে যারা আছে এই দেশ বলে ইন হাউস বা ইন কান্ট্রি, অনেকেই এরকম থাকবে। ডিটেনশন ছিল, হয়তো সলিসিটররা জুডিশিয়াল রিভিউ করে রিমুভালকে ক্যান্সেল করে তাকে বের করে নিয়ে আসছে। আদারওয়াইজ এভরি রিমুভাল কিন্তু জুডিশিয়াল রিভিউ ছাড়া এটাকে স্টপ করা যায় না। ফলে সামহাউ হি অর সে এদেশে সামহাউ তারা এখানে রয়ে গেছে, কিন্তু তার ক্লেম এখনও এস্টাবলিশ, মেবি সে 10 ইয়ার্স রুটি আছে এখানে, বা সামহাউ সে কিন্তু এখন ওইটা রেমেডি পাইলে সে ইনডিফিনিটলি পেতে পারে। এবং শুধু এই নয়, তার জন্য সে অনেক সময় কোর্ট অর্ডার করে কম্পেনসেশন দেওয়ার জন্য, অনেক করতে এরকম অর্ডারও সে ক্লেম করতে পারে। এটা ডিপেন্ড করে তার ক্লেমের উপর। ধন্যবাদ। আমরা জানি যে আপনি অ্যাসাইলাম বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অ্যাসাইলাম বিষয়ে দুইটা জিনিস আমরা সাধারণত দেখি, যে কোনো ব্যক্তি যখন এই দেশে প্রবেশ করলেন তার একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই উনি অ্যাসাইলাম ক্লেম করলেন। আবার অনেক সময় দেখা যায় যে উনি এই দেশে অনেক দিন যাবৎ বর্তমান আছেন, উনি হয়তো বা একটা ক্যাটাগরি দিয়ে উনি এই দেশে আসছেন, সেই ক্যাটাগরিতে ছিল, পরবর্তীতে অন্য কোনো একটা ক্যাটাগরিতে যাওয়ার সময় ওনার ভিসা রিফিউজ হয়ে গেছে, পরবর্তীতে একটা পর্যায়ে পেন্ডিং অবস্থায় উনি আবার অ্যাসাইলাম ক্লেম করলেন। প্রশ্ন থেকে যায়, অ্যাসাইলাম ক্লেমের জন্য কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, কিংবা যদি সময়সীমা না থেকে থাকে তাহলে যে এখানে বর্তমান আছেন, উনি হয়তো বা 7-8 বছর যাবত আছেন, কিন্তু এখন নতুন কোনো প্রক্রিয়াতে যেতে পারছেন না, বাট মনে করছেন যে অ্যাসাইলামটাই ওনার জন্য সঠিক, বিভিন্ন চেঞ্জিং অফ সার্কামস্ট্যান্সেস কারণে, সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ধরনটা কি হবে বা এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে, আমরা এই বিষয়ে বিরতির পরে জানতে চেষ্টা করব। ধন্যবাদ সরকার। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আবার দ্বিতীয় বিরতির পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছিলেন টিভি ওয়ানের নিয়মিত সাপ্তাহিক আয়োজন, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি। বিরতির পর আবার আমরা ফিরে আসব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমরা কথা বলতে চাচ্ছিলাম অ্যাসাইলাম নিয়ে। আমাদের প্রশ্নটা ছিল আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজারের কাছে, যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না। অনেক সময় দেখা যায় যে অনেক অ্যাপ্লিক্যান্ট বা এই দেশে বর্তমান আছেন এবং 7-8 বছর পরে উনি অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করছেন, এবং সেই অ্যাপ্লিকেশন করার আদৌ কোনো ভ্যালিডিটি আছে কিনা, আর যদি ভ্যালিডিটি থাকে তাহলে কি প্রক্রিয়া বা কোন উপায়ে এটাকে সঠিকভাবে গ্রহণযোগ্য করা যায়, সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। জনাব সরকার, যে বিষয়টা বলছিলাম যে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশনের কোনো সময়সীমা আছে কিনা, যে এতদিনের মধ্যে করতে হবে। হ্যাঁ, অবশ্যই সুন্দর প্রশ্ন, যেটা আমাদের অনেকেই এই যারা এই প্রোগ্রাম শুনছে বা এই জিনিসগুলো আমাদের কমিউনিটি সবাই জানানো দরকার। এই প্রশ্নের মাধ্যমে আমরা এই জিনিসটা অনেকে অবগত নেই। অ্যাসাইলামের প্রত্যেকটা জিনিস একটা টাইম লিমিট থাকবে। ফার্স্ট কোশ্চেনের সময়সীমা হইল ইয়েস, এটা ওরা প্রায়োরিটি দেয় ইনিশিয়ালি আপন অ্যারাইভেল। এটা এয়ারপোর্টে হইতে পারে, ইভেন কেউ যদি ইলিগেলি ডোবারও আসে বা বর্ডার ক্রস করার পরে ইমিডিয়েট বর্ডারে গিয়ে সে যদি অ্যাপ্রোচ করে, এটাকে দ্যাট উইল বি ট্রিটেড আপন অ্যারাইভেল। ইভেন হি অর সে হয়তো যেটা বলে ইলিগেলি এন্টার করছে। আর যদি ওইটা সম্ভব, কোনো ক্ষেত্রে এটা সম্ভব না হয়, হোম অফিস এখানে আরও একটা অপশান দিছে, তাহলে ওই দিন না হয় উইথিন 3 days। দ্যাট মিনস আপন অ্যারাইভাল অর উইথিন 3 days এর মধ্যে, এটা হলো টাইম লিমিট টু ক্লেম অ্যাসাইলাম। কিন্তু তারপরে অনেকে এটা যদি ক্লেম না করে এরপরে করে, কিন্তু তখন যদি না করে সে একটা আইনের এম্বার্গোতে পড়ে যায়। এটা নিয়ে জাজরা যে কোনো অ্যাসাইলাম কেসে হোম অফিসে এমন একটা রিফিউজাল লেটার কেউ দেখাতে পারবে না। হ্যাঁ, কেউ যদি আপন অ্যারাইভাল ক্লেম করে তার ওই সেকশনটা তার ক্ষেত্রে অ্যাপ্লাইজ হয় না, যেটা হলো সেকশন 8 সাবসেকশন 2, যেখানে বলা আছে যে ওইটা তখন আসে রিফিউজগুলো কবে যে তুমি আপন তার সব কিছু মিট করছে, যে অ্যাসাইলামের যে কন্ডিশনগুলো, তার যেসব যে ফিয়ার যেগুলো এভরিথিং হোম অফিস বিলিভ করছে, কিন্তু স্টিল তাকে রিফিউজ করবে বিকজ হি ব্রিচ দ্য রুলস অফ দিস সেকশন 8 সাবসেকশন 2 অফ দি ইমিগ্রেশন অ্যাসাইলাম 2002 অ্যাক্ট। ফলে এই লতে সে একটা পড়ে গেল, তার এভরিথিং কিন্তু পারফেক্ট। এটা জাজও কনসিডার করতে হবে। এখন এটা যদি রিফিউজ করে, জাজ বলে যে তুমি হোয়াইট, সে যদি এটাকে ক্লিয়ার কোনো আনসার না দিতে পারে কোর্টকে, এটা বলে যে যেটা মোস্ট অ্যাকসেপ্টেবল কোনো রিজন যদি না দেখাইতে পারে, তাহলে ওই কারণে তার একটা ভালো কেস রিফিউজ করে জাজ ডিসমিস করে দেবে। ল ইজ ল, কারণ সে তো এই লটাকে ব্রিজ করলো। এবং এই ল যখন করা হলো
2004-এ এটা করা হয়েছে। আমি পরিষ্কার এটা একটা সিপিডি করছি যে ওখানে তখন ছিল, ইনিশিয়ালি লতে ছিল, যদি কেউ ওখানে অ্যাড করা হয়েছিল যদি কেউ তার ট্রাভেল ডকুমেন্টগুলি প্লেস করতে না পারে ইমিগ্রেশনকে, তাহলে প্রথম 6 মাস সে জেল খাটবে, তারপরে তার অ্যাসাইলামটা কনসিডার করবে। পরে এটা খুব একটা হার্শ হয়ে যাচ্ছে, সেক্রেটারি স্টেট মনে পরবর্তীতে এই জিনিসটাকে সাবসেক্রেটারি উঠিয়ে দিয়ে দিছে। ফলে অ্যাসাইলামের শর্ত যে আনসার, এটা যে একই কথা যে ইনিশিয়ালি আপন অ্যারাইভাল অর উইথিন 3 days টাইম লিমিট, আদারওয়াইজ একটা এম্বার্গোতে একটা রেস্ট্রিকশন। আমরা পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব, যেখানে অনেকেই এখানে বর্তমানে আছেন, দীর্ঘ সময় যাবত এই দেশে, কয়েক বছর পরে আবার একটা পর্যায়ে এসে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে এই বিষয়টি জানার আগে আমরা একজন কলারের কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, বলুন। আমার প্রশ্নটা হলো ভাই, আমার অ্যাসাইলাম করছিলাম, অ্যাসাইলাম করার পরে তারা রিফিউজ করছে, বাদে ফাদার সাবমিশনের লাগি আমরা অ্যাপ্লাই করছিলাম। এর 2 মাস পরে আমার মেয়েরই সময় 6.5 ইয়ার্স আছে। তারা কলার, আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনি যদি সময়গুলো উল্লেখ করে বলেন, আপনি কখন অ্যাসাইলাম করলেন, কবে রিফিউজ হলো? এই যে অ্যাসাইলাম করছিলাম 2017 ডিসেম্বরে। 17-এ করলেন এবং আসছিলেন কবে, কিভাবে আসছিলেন? আপনার আমি তখনকার স্ট্যাটাস আমি কি ছিল? আসছিলাম ওয়ার্ক পারমিটে এবং সেটা কবে আসছিলেন? 2004-এ। 2004-এ ওয়ার্ক পারমিটে আসলেন, 2017-এ অ্যাসাইলাম ক্লেম করলেন, রিফিউজ হলো কবে? 2018-এ। 18-এ। এখনকার স্ট্যাটাসটা কি বলুন? এখন গত মেতে আমরা ফাদার সাবমিশন করছিলাম, এর 2 মাস পরে তারা বলছে যে আমার মেয়ের 6.5 ইয়ার্স হয়েছে, এইটার ডকুমেন্ট দেওয়ার লাগে। তখন আমরা ডকুমেন্ট দিছি, ডকুমেন্ট দেওয়ার পরে আর কিছু নাই। যখন 7 জুলাইতে 7 হয়ে গেছে, তখন আমি নিজে ইমেল দিছি হোম অফিসকে যে আমার মেয়ের 7 হয়ে গেছে, তখন খালি ইমেল দিছি। এখন বর্তমানে প্রশ্ন হলো, এখন আমি কি করব? আমার মেয়ের 7 ইয়ার্সে করবেন না আমি CNY হোয়াট ইজ দ্যাট? ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। সুতরাং আপনার মূল প্রশ্নটা হলো যে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছেন, রিফিউজ হয়েছে, এটা পেন্ডিং অবস্থায়, আপনার মেয়ে 7 বছর অতিক্রম করেছে, এখন আপনি কি 7 ইয়ার্স রুটে যেতে চাচ্ছেন, নাকি আপনি আপনার যে অ্যাসাইলাম সেই অ্যাপ্লিকেশনই থাকবেন? জনাব সরকার। হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, এবং আমি কলারকে বলবো এই প্রোগ্রাম যারা দেখছে সবার জন্য বলি, এই একটা গ্রে এরিয়া, এটা আপনি হয়তো বুঝতেন যে আমি দেখছি ইভেন অনেককেই আমি নিজেদেরকে আত্মসমালোচনা করা, অনেক লয়ারে বলবে যে যেমন 7 ইয়ার্স একটা রুল আছে, যদি এই রুলটা কিন্তু আলোচনারও একটা আজকের বিষয় আছে, এই রুলটা কিন্তু আসলে রুল ইট ইজ এক ধরনের বাতিল হওয়ার পথে, কারণ এখন ডিসক্রিপশনের উপর আছে, কারণ সুপ্রিম কোর্টের ডিসিশনে ওই রুলটা এখন আর অ্যাপ্লিকেবল না। তো ওরা এই কলারের জন্য বলবো যে উনি যেন আমি বলবো স্ট্রংলি উনি যেন এই ভুলটা না করে। ওনাকে এখন পার্থক্যটা যদি বলে দিলে উনি নিজেই বুঝতে পারবে যে উনি এই কেসে, যেহেতু ওনার বাচ্চা 7 হয়েছে, আমি বলি উনি টুডে টুমোর ইনশাল্লাহ উনি লিগ্যাল স্ট্যাটাস পাবেই। হোম অফিস কোনো চিলড্রেন্সও কোনো প্যারেন্টসকে আজ পর্যন্ত রিমুভ করে নাই। আমার 31 ইয়ার্স আমি এদেশে যা দেখলাম, 94 থেকে প্র্যাকটিস করি। আর উনি যদি 7 ইয়ার্স রুলে দেয়, যেটা মিস করবে, হোম অফিসে তাকে খুব খুশি ওই আন্ডার 10 ইয়ার্স রুট অফ সেটেলমেন্টে দিয়ে দিবে উইথ রেস্ট্রিকশান। আর উনি এই কেসটিকে যদি লিগ্যাল হয়, উনি প্রত্যেকে 5 ইয়ার্স রিফিউজি স্ট্যাটাস, বাচ্চারও রিফিউজি স্ট্যাটাস পাবে, এভরিথিং ফ্রি ওনার জন্য। এখন উনি চুজ করবেন, উনি অনেকদিন অপেক্ষা করছেন না। এখানে বিষয় জনাব সরকার, এখানে একটা বিষয়, যেহেতু ওনার বিষয়টি পেন্ডিং, স্বাভাবিকভাবেই ওনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নেই, তাই হয়তো বা এখানে একটা ফাইন্যান্সিয়াল বিষয় জড়িত থাকতে পারে। নিশ্চয়ই উনি বা এই জাতীয় যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা হয়তো বা একটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনে আছেন। তো সেই ক্ষেত্রে ওনারা চান যে কোনো একটা প্রক্রিয়ায় উনি প্রক্রিয়াধীন হয়ে যাক এবং লিগ্যালাইজ হলে উনি হয়তো বা কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার অভিজ্ঞতায় আপনারা কোন রুটটাকে অপেক্ষাকৃত প্রেফার করেন? সেই 7 ইয়ার্সে চলে যাওয়া, নাকি ওনার যে পেন্ডিং কেসটা আছে সেটার জন্য অপেক্ষা করা, নাকি 7 ইয়ার্সের জন্য ওনার মেয়েকে বা ছেলেকে উনি দিয়ে দেখ এবং ওনার কেস ওনার মতো পেন্ডিং থাকুক? কোনটা? একটা ফ্যামিলিকে ডিভাইড করা, এটা হোম অফিসেও বুঝতে পারছে অন দ্য ফেস অফ ইট যে সে আলাদা করছে। হ্যাঁ, আমি বলবো ওনাকে, উনি অনেক দিন কষ্ট করছে, ওনার যে টেনিউরটা, যেটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনে দেওয়া হচ্ছে। হ্যাঁ, উনি হোম অফিসে এই অবস্থায় ওনার যে লয়ার আছে, উনি যে অ্যাপ্লিকেশন করে ওনার কাজের পারমিশন দিয়ে দেয়, কারণ যেহেতু উনি বা হোম অফিস জানে
আর বর্তমান সময়টা খারাপ, উনি খুবই তাড়াতাড়ি ওনার সলিসিটার যে বা উনি একটু হোম অফিসে একটু চেঞ্জ করে সার্কমস্টান্স যে আমি বাচ্চা নিয়ে, বর্তমান সময়টা তো খুবই খারাপ যে আমি এই অবস্থায় কী করব, খুব কুইক হোম অফিসে হয়তো একটা ডিসিশন দিয়ে দিবে। উনি যদি ওনার অ্যাসাইলামে থাকে, ওরা তো পার্ট, তারা তার ডিপেন্ডেন্ট, তারা সবাই একসাথে 5 ইয়ার্স পেয়ে যাবে। 5 ইয়ার্স পরে ইনডেফিনিট দেন ব্রিটিশ সিটিজেন। আর যদি উনি 7 ইয়ার্স করে, ইয়াস 6 উইকের মধ্যে উনি ডিসিশন পাওয়ার সম্ভাবনা আছে, পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে লিগ্যাল দেওয়ার, কিন্তু উনি তো দেন আবার রেস্ট্রিকশনে পড়ে গেল, যেটা প্রথমত সবাই রেস্ট্রিকশনে থাকবে, কোনো বেনিফিট পাবে না। ফলে তো ওনার জন্য আমি স্ট্রংলি রিকমেন্ড করবো উনি ওনার কেসের মধ্যে ওনার কেসটা কি কন্টিনিউ করা উত্তম হবে। কন্টিনিউ করাটা ধন্যবাদ উত্তম সরকার। হবে। আমরা আরো একজন কলার কাছে ফিরে আছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারও আসসালামু আলাইকুম এবং আমার আলম সাহেবেরও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোয়েশ্চেন করতাম, আসলাম বিগিনিং আমি দেখছিলাম একটা কোর্টের একটা ডিসিশন সম্বন্ধে একটু আলোচনা করছিলাম। আচ্ছা, সো ও যে এসাইলেম তাকে ডিটেনশন তাকে রিমুভ করা হয়েছে। তো আমি জানতাম আসলাম যদি কোনো মানুষ বাংলাদেশ তাকে এই ব্যাপারে যদি কিছু করা লাগে তে কিতা করা লাগবে। আর জেলারে রিমুভ করছে সাধারণত আমি অলরেডি আপনার আর ইও দেখিয়া একজনকে ফোন করছিলাম, জাস্ট একটা পেপার দিয়া তো তারারে দিছে, আর কোনো কাগজপত্র তারার কাছে নাই। তখন ও ব্যাপারে একটু বিস্তারিত জানতাম আসলাম আর কি। আর তারা ধরোকা কেউ 7 ইয়ার্স আগে, কেউ 10 ইয়ার্স আগে গেছেন বাংলাদেশও। কলার, একটু ফাঁকে জেনে নিচ্ছে আপনার কাছ থেকে, আপনি যাদের বিষয়ে বলছেন যে 7 বছর বা 10 বছর আগে ওনারা আপনার দৃষ্টিকোণে আনলফুল ডিটেনশনের মাধ্যমে রিমুভ হয়েছিল, তাদের সাথে কি কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের কোনো ঘটনা আছে আপনার জানা মতে? এগুলা শুধু ইমিগ্রেশন সংক্রান্ত ঘটনা? জি, একজন আমার আঙ্কুল, উনি সারেন্ডার করছিলেন, গিয়া ডাইরেক্ট পাসপোর্ট নিয়ে হোম অফিসে চলে গেছিলেন, তারপরে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারপরে তারা ওইখানে রাখছিল, উনি এসাইলেম করছিল, তারপরে প্রায় 3-4 মাস রাখার পরে ওনাকে দেশে দিয়ে দিছে। আর আরেকজন এসাইলেম মারা ছিল, কার্ডও ছিল, তারপরে উনি কাজে ছিল, বলছিল ওরা কার্ড দিয়া এসাইলেমের কাজ না করার জন্য, তো ওকে কাজে পাইছিল, তারপরে ডিটেনশনে নিয়ে সোজা বাংলাদেশে পাঠিয়ে দিছে, এসাইলেম ছিল তার আগের। ধন্যবাদ কলার। আপনার প্রশ্ন হলো যে যদি ওনারা কিছু করতে চান তাহলে কিভাবে তা করা যাবে, তাই তো? জি, ধন্যবাদ। জনাব সরকার। উনি ধন্যবাদ ওনাকে লাইনে আসার জন্য। আপনি যদি থাকে উনি শুনতেও পারেন, অথবা ফোন রেখে আমাদের আলোচনা শুনতে পারেন। ইয়েস, ওনার আমার জানা মতো যেহেতু উনি মনে হয় ওনাদেরকে যাদেরকে রিমুভ করছে চিনেন, যে হ্যাঁ ওরা যখন রিমুভ করে একটা পেপার, এটা রিমুভাল অর্ডার বলে, ডাইরেকশন, যেটা এটা চিফ ইমিগ্রেশন অফিসার সাইন করে পেপারটা, আর ওনার ট্রাভেল ডকুমেন্ট বা পাসপোর্ট দিয়ে পাঠিয়ে দিছে। কিন্তু ইয়েস, আমরা আগেই বলছি ওনার এটাকে ক্লেমটা প্রথমত করতে হবে যে সুপ্রিম কোর্টের কেসে যে বললাম 91 প্যারাগ্রাফের যে জাজমেন্টটা, এটা দেখতে হবে তার ক্লেমটা ওই জাজমেন্টের মধ্যে এটা ফিট করে কিনা, যে কোনো জিনিসের লিগ্যালের, যে এটা তো একটা এখন যারাই ওই কেসের সাথে মিলে যাবে তারা বাংলাদেশে 10 বছর আগে চলে গেল, সে তার ক্লেমকে যে উনি রিপ্রেজেন্ট করতে পারে, বাংলাদেশ থেকে কোনো লয়ার রিপ্রেজেন্ট করতে পারে, আমরা পারি, আমরা নিজেরও বাংলাদেশ থেকে কোনো কেস নিতে পারবো ডাইরেক্ট। তো এটা করতে, আর যদি তার কোর্টের ডিসিশন বোঝা গেছে ওনার কথায় যে কোর্টে কেস ডিসমিস করার পরে রিমুভ করছে, ফলে আমার দরকার এই কেসের জন্য কোর্টের ডিসিশনটা, হোম অফিসের রিভিশন লেটার এবং কোন দিন রিমুভ হয়েছে এটা দেখলে, বিশেষ করে এখন তো আমার কাছে এখানেই আছে সুপ্রিম কোর্টের ডিসিশনটা, ওখানে আমরা দেখলে আমরা তো লয়ার ওইটাই খুঁজবো যে তাকে ওই ক্রাইটেরিয়া সে পড়ে গেছে, এবং দেন এই জাজমেন্টের কারণে ওই ডিসিশনটা রিমুভালটা হয়ে গেল আনলফুল। তাহলে আবার এটাও বলা যায় যে যে কোনো রিমুভালই যে আনলফুল হবে বিষয়টা তাও না, এটা যে জাজমেন্টটা আসলো সেই জাজমেন্টের আলোকে বিবেচনা করতে হবে সেই রিমুভালটা কতটুকু লফুল ছিল এবং আনলফুল ছিল, এবং রিমুভালের এক্সাক্ট রিজনটা কি ছিল, মানে রিজন অফ রিমুভালটা কি ছিল সেই জাজমেন্টে। ধন্যবাদ সরকার। আমরা জনাব সরকার, আমরা অনেকগুলো কল আমাদের লাইনে আছে, আমরা কলার কাছে আবার ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা ভিডিও জানতে আসলাম। জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, বলুন। ভাই আমার একটা অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল, বাচ্চা 7 বছরের রাইট আর আমার হাজবেন্ডের 20 বছরের রাইটে। এখন হাজবেন্ডের কি রাইট? হাজবেন্ডের 20 বছর, 20 বছর, আর বাচ্চা 7 বছর, বাচ্চার 7 ইয়ার্স ওল্ড। জি জি ভাই।
এখন অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে ভাইয়া যে আমরা কনফার্মেশন লেটার দিছে আর আমরা সব ডকুমেন্ট নিয়ে আসিও আমরা সলিসিটারের কাছে দিলাইছি। এখন আজ মনে কর 20 দিন হইয়া আসছে তাই এখন কিছু চাইলে দিবা ডকুমেন্ট তারা চাইলে দিবা। এখন আমি ওটাও জানতাম চাই আর যে তারা অলরেডি আমার কনফার্মেশন লেটার আমি আরেকজনকে দেখাইছি তাই কইছে তো কইছে তারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দিতে হয়। এখন আমরা সলিসিটারে খালি না করেন এখন চাইলে দিবে। এখন আমি বুঝতাম চাই আর ভাই কান কি কিরকম আর কি হাত চাইলে দেয়নি না কি জানতাম চাই আর। ঠিক আছে, সুন্দর প্রশ্ন। আপনি কনফার্মেশনের সাথে কি আর কোনো লেটার পাইছেন বায়োমেট্রিক বা এই জাতীয় কিছুর জন্য? না, পাওয়ার কথা না, উনি পাওয়ার এগুলা কিছু পাইছি না ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ জনাব সরকার। হ্যাঁ, ওনার উনি লাইনে থাকতে পারেন অথবা কল রাখতে লাইনে থেকে শুনতে পারেন। ইয়েস, ওনাকে যেটা বলেছে উনি আসলে ডকুমেন্টগুলি পাঠিয়ে দিতে হয়, না পাঠিয়ে দিলে ওনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনকমপ্লিট, এটা প্রসেস করবে না। আর হোম অফিস তো এখন অনেকে জানে না, হোম অফিসে স্টাফরা হোম অফিসে না, তারা বাসার থেকে কাজ করে। ফলে এটাকে করে স্ক্যান করে, ইভেন হোম অফিসে ও বলে যে ওরা এইভাবে অ্যাডভাইস করে দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা আমাদেরকে পাঠিয়ে দেয়, অর্থাৎ ইজি করে দিছে। যেহেতু অবস্থাটা অন্যরকম এখন, সে তার ডকুমেন্টগুলি পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা যেটা করি অনেক ক্ষেত্রে আমি রেকর্ডেড ডেলিভারি করে পাঠিয়ে দিই, ঠিকই ওরা কিছুদিন পরে দেখি ওরাই স্ক্যান করে পরে একটা চিঠি দিয়ে বলে তোমার ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করছি, যেটা আমরা এভরিডে আমি পাচ্ছি চিঠি দিয়ে, যে তখন অরিজিনাল ডকুমেন্টগুলো ওরা ফেরত দেয়। দ্যাট মিনস অ্যাপ্লিকেশান ইজ ফুললি কমপ্লিটেড। তারপরে ওনাকে বলবো আরেকটু যদি কুইক করার একটা প্রসেস আছে, তখন ওরা বায়োমেট্রিক যেটা ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকবে, সেটা ওরা যেহেতু এখন ফিঙ্গার 1-to-1 করে না, রিসেন্টলি যেটা আগে করতো পোস্ট অফিসের 19 পাউন্ড সামথিং 19 পেন্স ছিল, আমরা রিসেন্টলি দেখি যে হোম অফিসে একটা অল্টারনেটিভ করছে, কিছু প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিছে, তারা 135 পাউন্ড নেয় পার পার্সন, প্রাইভেটলি করে দেয় ফিঙ্গারপ্রিন্টটা। তাহলে উনি চাইলে করতে পারে। এটাও সলিসিটার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট করলে কোনো দিন ইভেন ফলোয়িং ডেও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। ওইটাও যদি হয়ে যায় বায়োমেট্রিক, তাহলে যেহেতু ওনার হাজব্যান্ড 20 বছর, ওনার বাচ্চা 7 ইয়ার্স, এটা উনি নিজে চাইলে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ডিসিশনটা নিয়ে আসতে পারে এই প্রসেসটা ফলো করলে। উনি এটা করা উচিত, কাগজ পাঠিয়ে দিয়ে তারপরে ওই যে ওনাকে কাগজ পাঠাতে হবে, অবশ্যই, তা নাহলে অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট। হোম অফিসের যারা কেস ওয়ার্কার তারা বাসায় কাজ করতেছে, অবভিয়াসলি ওনার ফাইল সেখানে নাই, তো ওনার ডকুমেন্ট দরকার। আমরা আরো একজন কলার কাছে ফ্রি আছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আইএলআর অ্যাপ্লিকেশন করব নেক্সট নেক্সট ইয়ার মে মাসে। আমি সেলফ এমপ্লয়েড, বর্তমানে ট্যাক্সি ড্রাইভার। তো আমার মানে কি লাগবে? আমি 5 ইয়ার রুটে অ্যাপ্লাই করব। তো বর্তমান কারেন্ট পরিস্থিতিতে যে 18,600, এটা তো মানে অনেক হার্ড হয়ে যাবে। তো এটা এর জন্য কি হোম অফিস থেকে কোনো গাইডলাইন দিছে? প্লাস মানে কি লাগবে আইএলআর অ্যাপ্লিকেশনে, একটু বলবেন প্লিজ। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আইএলআর অ্যাপ্লিকেশনে উনি যে ইনকাম থ্রেশহোল্ডের কথা বলছেন, এটা তো আর ওনার ক্ষেত্রে প্রযোজ্য না। ইনকাম থ্রেশহোল্ড উনি যদি না, এখানে এই ক্ষেত্রে বিশেষ করে আমার যা ওনার কথা বলছে, উনি সেটেলমেন্টে স্পাউস হিসাবে যেটা 5 ইয়ার্স, যদি থাকলে উনি কথার মধ্যে বুঝে নিচ্ছে ওনার ওই সার্কামস্টেন্স, ইয়েস ওনাকে ইনকাম থ্রেশহোল্ড মিট করতে হয়। তবে হোম অফিসের এই প্যান্ডামিকের কারণে একটা কনসেশন পাবে, এটা যদি উনি, এটা সব লয়ারই বলতেছে যে উনি যদি যে আগামীতে 6 মাস পরে ওনার দেখা গেছে যে ওনার ডিউ হয়ে যাবে আইএলআর করার জন্য, কিন্তু এখানে 7 মাস প্যান্ডামিক অনেক ফাললো, গভর্নমেন্ট জানে যে অনেকের কাজ নাই আর অনেক লোকে কাজ ছাড়ছে, এটা সবাই এভরিডে জানে। হোম অফিস শুধু এটাকে কোনটা উনি পাবেন রেমেডি, যেটা এক্সেপশন পাবে, ওনার যদি তার আগের দেখা গেছে যে ইনকাম থ্রেশহোল্ডটা যেটা বলে যে আছে না, যে উনি এক্স অ্যামাউন্ট অফ মানি, এটা যদি কন্টিনিউ করলে ঠিকই 18,000 বা 19,000 ইনকাম হয়ে যায়। এটাকে যদি আমরা এভাবেও বলি যে যেদিন থেকে প্যান্ডেমিক শুরু হলো অফিশিয়ালি, সেদিন থেকে অবভিয়াসলি ওনার ইনকাম যদি 18,600 নিচে নেমে যায় এবং এটা যদি কন্টিনিউ করে টিল হিজ অ্যাপ্লিকেশন পিরিয়ড, তাহলে তো অবভিয়াসলি মনে হচ্ছে যে উনি ইনকাম থ্রেশহোল্ডটা মিট করতেছে না। কিন্তু যেদিন থেকে শুরু হলো তার পূর্বের 6 মাস যদি ওইটা মিট করে, তাহলে সেটা যত আগেরই হোক হোম অফিস সেটাকে কাউন্ট করবে। হ্যাঁ, এইটাই ওনার ক্ষেত্রে, এটা হইলেই ওনার কোনো সমস্যা হবে না। কিন্তু যদি ওখানে সমস্যা হয়, দেন উনি একটা, এটা আমি আই ডোন্ট উইশ
আর সবাইকে কিন্তু তা না হলে কিন্তু ওনাকে লিগ্যাল স্ট্যাটাস পাবে, ওনাকে 10 রুটটা ইয়ার্স ভিন্ন হয়ে যাবে। রুটটা 10 ইয়ার্স রুটে দিয়ে দিবে। আর ওনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি ডকুমেন্টের ক্ষেত্রে আমি একটু বলে নেই, ডকুমেন্টে এখন আমি সবাইকে বলি ডকুমেন্টকে তো এখন হোম অফিসে বলে দেয়। আরও আমরা লয়াররা অনেক সময় আমি এই লিস্ট একটা আকাশ থেকে মাটি পর্যন্ত দিয়ে দেয়, লম্বা লিস্ট, আমি অনেকেরই দেখছি, অনেক সময় অপ্রয়োজনীয় লিস্ট আননেসেসারি। কিন্তু হোম অফিস এখন নিজেরই বলে দিচ্ছে মাত্র 6টা আইটেম, হোম অফিস 6 আইটেম বলে দেয়। এর ভিতরে 4টা যদি জয়েন্ট বিল হাজব্যান্ড ওয়াইফ দিয়ে তারা লিভিং টুগেদার করে, 4টা জয়েন্ট আর 2টা সিঙ্গেল করে হইলে 6টা ডকুমেন্ট। এত সিম্পল করে দিচ্ছে হোম অফিসে। কিন্তু ওইটা দেখাইতে হবে। যদি কিছুই আপনারা দেখাইতে পারেন না জয়েন্ট, দেন দ্যার উইল, আই ডোন্ট থিঙ্ক সো এটা হবে, কিছু জয়েন্ট বিল দেখাইতে হবে। ফলে ডকুমেন্ট নিয়ে ওনার চিন্তার কোনো কারণ নাই, শুধু থ্রেশহোল্ডটা যেটা আগের 6 মাসে যদি ঠিক থাকে ইনশাল্লাহ ওনার চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। আমরা আরো একজন কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন না আপনারা? জি আলহামদুলিল্লাহ। তো আমি একটা জিনিস জানতাম, আসলাম যে আমার বাগনা দিস ইয়ার ইন্টারমিডিয়েট পাস করছেন, তখন আমি চাইতাম যে ওদের একটা ইউনিভার্সিটিতে এডমিশন দিয়ে আনতাম, তখন কিতা কিতা করা লাগবো, আর IELTS এর কিতা পয়েন্ট পাওয়া লাগবো, B1 না B2? উনি ইন্টারমিডিয়েট পাস করেছেন? জি জি। অন্তত দিস ইয়ার তো এক্সাম হইছে না, এটা তো গভর্নমেন্ট তো অটো পাস দিয়েছিল, এটা কোনো প্রবলেম? জি জি জি। আচ্ছা, আপনি হয়তোবা শুনে থাকবেন যে 5ই অক্টোবর থেকে কিছু পরিবর্তন আসছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, এবং এই পরিবর্তনটা যত না বেশি আসার ক্ষেত্রে সহজ হয়েছে, বরং আসার পর থেকে যাওয়ার ক্ষেত্রে বিষয়টা সহজ হয়েছে, কিন্তু আসার প্রক্রিয়াটা আগের মতোই আছে। ধরুন এই ক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিক্যান্ট, যিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন, তিনি কোনো একটা ইউনিভার্সিটিতে কিংবা পাবলিক ফান্ডের যে কলেজগুলো আছে, কমিউনিটি কলেজ যেমন টাওয়ার হ্যামলেটস কলেজ বা নিউহ্যাম কলেজ, এরকম কোনো একটা কলেজ কিংবা ইউনিভার্সিটি থেকে উনি অ্যাপ্লিকেশন করে অফার লেটার নিতে পারেন, যেটাকে আমরা CAS বলছি কাজ। এই ক্ষেত্রে একটু ফ্লেক্সিবল, সেটা হলো যে অনেক সময় আগে ছিল যে আপনাকে ডেফিনেটলি আপনাকে IELTS করতে হতো মিনিমাম 5.5 কিংবা এর চেয়ে উপরে। এটা ইউনিভার্সিটির উপর নির্ভর করে, সাবজেক্টের উপর নির্ভর করে। ইউনিভার্সিটি যদি 6 বলে তাহলে সেই ক্ষেত্রে 6ই হলো আইন। কোনো ইউনিভার্সিটি যদি বলে যে না 5.5ও নিবে, তাহলে সেই ক্ষেত্রে 5.5ও নেওয়া। তবে প্রত্যেক ক্ষেত্রেই 5.5 হতে হবে, প্রত্যেক ব্যান্ডে। এটা যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি এটা ভালো বুঝবেন। পাশাপাশি একটা জিনিস বলে রাখা দরকার, এখন কিন্তু একটু ফ্লেক্সিবল। সেটা হলো কি, যে এখন কিন্তু হোম অফিস আপনার ইউনিভার্সিটিগুলোকে একটু দায়িত্ব দিয়ে দিচ্ছে। তারা ইচ্ছা করলে একটা স্কাইপ ইন্টারভিউ কিংবা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ বা যে কোনো একটা ইন্টারনেট ইন্টারভিউর মাধ্যমে তারা যদি মনে করে যে স্টুডেন্ট ইজ ওকে, তাহলে তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা বা কাস্ট লেটার দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে আপনার IELTS না দিলেও চলবে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি IELTS দিয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ন্যূনতম 5.5 পেতে হবে, এবং সেটাই হলো উত্তম। IELTS দেওয়াটাই হলো ভালো। এবং এই ক্ষেত্রে আসার পর আরও একটা সুন্দর একটা বলবো যে একটা ভালো খবর, সুসংবাদ এটা ছাত্রদের জন্য, যে সাধারণত আসার পর একটা স্টুডেন্টের ফার্দার এক্সটেনশনের জন্য যে ফাইন্যান্সিয়াল যে ক্রাইটেরিয়া বা মেনটেনেন্সের জন্য যেটা দেখাতে হয়, এখন থেকে কিন্তু সেটা দেখাতে হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, যে একটা ক্যাপিং পিরিয়ড ছিল, সেই ক্যাপিং পিরিয়ডটা উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি এতদিন পর্যন্ত থাকতে পারবেন, এই কোর্সটা এতদিন পর্যন্ত করতে পারবেন, সেটাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আসার ক্ষেত্রে যে আইনগুলো সেটা মোর অর লেস আগের মতোই আছে। আসার পর এক্সটেনশনের ক্ষেত্রে এই আইনটা একটু সহজ করা হয়েছে। দর্শক শ্রোতা, আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনি আপনার অ্যাপ্লিক্যান্টকে বলতে পারবেন। আমরাও অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। জনাব সরকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। শুরুতেই যে কথাটা বলেছিলাম যে আমরা TV1 কর্তৃপক্ষ এই লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি কমিউনিটির স্বার্থে আমরা করে থাকি, এবং আজকের আয়োজন থেকে একটা নতুন আয়োজন শুরু হতে যাচ্ছে, এবং এই আয়োজনে আপনি প্রথম আমাদের অতিথি। আবারও অসংখ্য ধন্যবাদ TV1 পরিবারের পক্ষ থেকে, এবং আমাদের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ইউরোপ এবং যুক্তরাজ্য থেকে যারা দেখছেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আবার সবাইকে ধন্যবাদ আজকে যারা এই প্রোগ্রাম দেখছেন, এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাকে এবং TV1 কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এই আজকে এই প্রোগ্রামের আলোচনা তখনই সার্থক হবে যদি এর থেকে আমাদের কমিউনিটি পিপলের যদি সামান্যটুকু বেনিফিটেড হয়। এবং আশা করি সবাই আমরা একটা ভালো একটা হোস্টাইল সময়ে যাচ্ছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে,
এটা কামনা করে আমরা আবার কোনো একদিন প্রোগ্রামে দেখা হবে আশা করি। আজকের মতো আমি এখানেই ধন্যবাদ শেষ ধন্যবাদ করছি। জনাব সরকার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা অ্যাপোলজি নিয়ে নিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো যে আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সেই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু অনেক সময় সময়ের সংক্ষিপ্ততার কারণে প্রত্যেকের কল নেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আজকে এই মুহূর্তে অনেকেরই কল হয়তো বা আমরা নিতে পারছি না। আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদের আগামী সপ্তাহের অনুষ্ঠানে আপনারা দেখবেন আপনাদের যে প্রশ্নটা আপনারা আজকে করতে পারেননি, দয়া করে আপনারা আগামী সপ্তাহে আমাদের সেই প্রশ্ন করবেন। আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের যে আমন্ত্রিত অতিথি থাকবেন তার মাধ্যমে সেই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি দর্শক শ্রোতা। যে বিষয়টি শুরুতেই বলেছিলাম যে আজকের এই আলোচনার কোনো বিষয়বস্তু কিংবা প্রশ্নোত্তরের কোনো পরামর্শের বিষয়বস্তু যদি আপনার বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে থাকে, দয়া করে এর উপর ভিত্তি করে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনারা আপনাদের নিকটস্থ আইনজীবীর সাথে দেখা করে তারপরে সেই বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করবেন। দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠানের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শিবলি সাদিক। ধন্যবাদ। সালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।